হ্যালো মুভি লাভার্স, আজ আমি যে মুভিটা এক্সপ্লেইন করব সেখানে ঈশো নামের একটা ছেলের গার্লফ্রেন্ড আর নিজের মা একই সাথে প্রেগনেন্ট হয়ে যায়। এই বুড়ো বয়সে মায়ের প্রেগনেন্ট হওয়াটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। অন্যদিকে বিয়ে না করেও গার্লফ্রেন্ডের প্রেগনেন্ট হবার খবরও সে কোনোভাবেই তার বাবা মাকে বলতে পারছে না। তো এভাবেই অদ্ভুত সব টুইস্টের সাথে গল্প সামনে এগোতে থাকে। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। আজকের কাহিনীর শুরুতেই আমরা একটা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে অনেক মিডিয়া, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি আর পুলিশরাও রয়েছে, কারণ হসপিটালের বিল্ডিংটা এখনই ভেঙে যাবে। কিছুক্ষণের মধ্যেই বোম ব্লাস্ট হলে বিল্ডিংটা একটু হেলে যায় ঠিকই, কিন্তু ভেঙে পড়ে না। তখন নিউজ রিপোর্টার ওখানকার একজন কর্মীকে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে। সে বলে এই বিল্ডিং এর কনস্ট্রাক্টর হাই কোয়ালিটি টিএমটি স্টিল ব্যবহার করায় বিল্ডিংটার কিছুই হয়নি। তারপর আমরা দেখতে পাই এই সিনটা আসলে একটা অ্যাডভার্টাইজের শুট। এরপরে আমরা আমাদের আজকের গল্পের হিরো জনকে দেখতে পাই। সে এই স্টিল কোম্পানির অ্যাডটা চার্চের ফাদারকে দেখাচ্ছে। তখনই এন্ট্রি হয় জনের ওয়াইফের, যার নাম আনাম্মা। তাদের একটা ছেলে আছে যার নাম ঈশো। ঈশো একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে জব করে। নিজের জব ফিল্ডে সে বেশ ফেমাস। এখান থেকে আমরা চলে যাই পরবর্তী সিনে, যেখানে আমরা জনের ফ্রেন্ড কুরিয়ানকে দেখতে পাই। তিনি একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানির মালিক। কুরিয়ানের ওয়াইফের নাম এলসি। তাদের একটা মেয়েও আছে যার নাম আন্না। জন আর কুরিয়ান তাদের একটা ডক্টর ফ্রেন্ডের মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করে। তিন বন্ধু যখন একসাথে আড্ডা দিচ্ছিল, তখন জন ডাক্তারকে বলে, এখন তো আপনি আপনার বিজনেস আপনার মেয়ে জামাইকে দিয়ে রিল্যাক্স করবেন। তখন ডক্টর বলে, বিষয়টা আসলে এমন না। আমার জামাই আমার জন্য নতুন একটা বিজনেসের অফার দিয়েছে, যেটার নাম এসএমটি গ্রুপ অফ ম্যাটারনিটি হসপিটাল। তাই এরপর আমি আরো ব্যস্ত হয়ে যাব। এই কথা শুনে কুরিয়ান বলে যে তোমার মেয়ে জামাইয়ের হসপিটালের যে অ্যাডভার্টাইজমেন্ট হবে সেটা আমাদের কোম্পানির সাথেই কইরো। তখন ডাক্তার বলে, আরে এই বিষয়ে তো পরেও কথা বলা যাবে। এরপর কুরিয়ানের দেখা হয় ঈশোর সাথে। সে ঈশোকে বলে যে আমার কোম্পানিতে সব সময় আমি তোমার জন্য একটা সিট রেখেছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব কোম্পানিতে জয়েন করো। কিন্তু ঈশো ওই কোম্পানিতে একদমই ইন্টারেস্টেড না। তাই ঈশো তাকে এই কথা বলে মানা করে দেয় যে আমরা বড় বড় কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের সাথে ডিল করি, আপনারা তো ছোট ছোট কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট বানান, যেগুলোর সাথে আমরা ডিল করি না। ঈশোর এই ধরনের কথা শুনে কুরিয়ান কিছুটা কষ্ট পায়। ওদিকে আমরা দেখি ঈশো আর আন্না মায়েদের সাথে একই টেবিলে খেতে বসেছে, কিন্তু ঈশো আর আন্না একজন আরেকজনকে পছন্দ করে না। তাই দুইজন খুব বেশি কথা বলে না, ফর্মালিটির জন্য যেটুকু বলতে হয় আর কি। বাড়ি ফেরার সময় আন্না মা জনকে বলে ঈশো আর আন্নার বিয়ে দিয়ে দিলে কেমন হয়, কিন্তু ঈশো এটা বলে মানা করে দেয় যে আন্না অনেক অ্যারোগ্যান্ট। ওদিকে আন্নাও একই কথা বলে ঈশোর ব্যাপারে। ঈশো আর আন্না ছুটি শেষ করে যে যার কাজে জয়েন করে। এদিকে আমরা দেখি ঈশো আর আন্না অলরেডি রিলেশনশিপে আছে, কিন্তু দুজনেই পরিবারের কাছ থেকে এই কথাটা লুকিয়ে রেখেছে। ওরা দুইজন একসাথে অনেক হ্যাপি আছে। দুইজন সবসময় একসাথে টাইম স্পেন্ড করে, এমনকি জবে যাওয়ার সময়ও দুইজন একসাথে যায়। অফিসে যাওয়ার পথে ঈশো আন্নাকে বলে, আমি আজকে রাতে আমার ফ্রেন্ডদের সাথে পার্টিতে যাব, তুমি যাবা আমার সাথে? আন্না তখন বলে, না না, আমি যাব না, কারণ তোমাদের পার্টি অনেক বোরিং হয়। এরপর ঈশো আন্নাকে তার অফিসে ড্রপ করে চলে যায়। এবার আমরা দেখতে পাই রাতে ঈশো তার কলিগদের সাথে পার্টি করছে, যেখানে কিছু মেয়ে কলিগও আছে। ঈশো তাদের সাথে অনেক এনজয় করে। তারপর পার্টির শেষে মাঝরাতে একটা মেয়ে কলিগ ঈশোকে মাতাল অবস্থায় বাড়িতে ড্রপ করে দিয়ে যায়। আন্না দরজা খুলে ঈশোকে ওই মেয়েদের সাথে দেখে অনেক জেলাস ফিল করে। এরপর আমরা দেখি ঈশো নিজের বেডরুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ঈশো আন্নাকে জিজ্ঞাসা করে, তুমি আমার ফোন কোথায় দেখেছো? কিছু কলিগের ছবি আছে আমার ফোনে, যেগুলো পাঠাতে হবে ওদেরকে। একথা শোনার পর আন্না লুকিয়ে লুকিয়ে ঈশোর ফোন চেক করে, কিন্তু ঈশো তখন আন্নাকে দেখে ফেলে আর ইয়ার্কি করে বলে, তুমি আমার কি হও যে তুমি আমার ফোন চেক করছো? এই কথা শুনে আন্না কান্না করতে করতে সবজি কাটতে শুরু করে। তখন আন্নার হঠাৎ হাত কেটে গেলে সে রক্ত দেখে ঈশো অজ্ঞান হয়ে যায়। তারপর আন্না ঈশোকে হসপিটালে নিয়ে যায়।
দেখা যায় যে ঈশ্বর এক ধরনের অ্যালার্জি আছে, যার কারণে সে রক্ত দেখলে জ্ঞান হারিয়ে ফেলে। তখন একটা ডাক্তার আন্নাকে বলে, আপনার চোখ মুখ লাল লাগছে, আপনার কি পিরিয়ড চলছে? এই কথা শুনে আন্নার হঠাৎ মনে পড়ল তার তো অনেকদিন ধরে পিরিয়ড হচ্ছে না। তারপর আন্না আর ঈশো ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করালে ডাক্তার তাদেরকে জানায় যে আন্না প্রেগনেন্ট। এই কথা শুনে ওরা দুজনেই শকড হয়ে যায়। ওরা বুঝে উঠতে পারে না যে ওরা এখন কি করবে। ঈশো ডাক্তারকে বলে, দেখেন আমি এখনো বাবা হওয়ার জন্য রেডি না, আমি এই বাচ্চা এখন চাই না। ডাক্তার তখন ওদেরকে বলেন, আপনারা এই ব্যাপারে ডিসিশন নিয়ে তারপর আমাকে জানান। এরপর আমরা দেখি রাতে ঈশো আর আন্না এই ব্যাপারে কি করা যায় তা নিয়ে আলোচনা করছে। তখন ঈশোর ফোনে জনের কল আসে। ঈশো চিন্তায় পড়ে যায় যে তার বাবা আন্নার প্রেগনেন্সির ব্যাপারে কিছু জেনে গেল কিনা। কিন্তু জন ঈশোকে বলে দ্রুত বাসায় আসতে। বাসায় যাওয়ার পর জন ঈশোকে বলে যে তোমার মা প্রেগনেন্ট, তোমার একটা ছোট ভাই হতে যাচ্ছে। এই কথা শুনে ঈশো অবাক হয়ে যায় যে এটা আমি কি শুনলাম। ঈশোর কিছুটা খারাপও লাগে নিউজটা শুনে, কারণ এই বয়সে ওর বাবা মার বাচ্চা হলে বন্ধুরা এটা নিয়ে হাসি ঠাট্টা করবে। এজন্য ঈশো তার বাবা মাকে এই বাচ্চা নিতে মানা করে, কিন্তু তার বাবা মা তার কথা কানে নেয় না। তারপর জন ঈশোকে নিয়ে সুপার শপে এসে আন্নামার জন্য শাকসবজি এবং প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায়, যা যা প্রেগনেন্সিতে কাজে লাগবে। এবার আমরা দেখতে পাই যে ঈশো রাতে যখন আন্নার সাথে ভিডিও কলে কথা বলে, তখন আন্নাকেও ঈশো সেই সব জিনিস কিনতে বলে যেগুলো প্রেগনেন্সিতে কাজে লাগবে। আন্না যখন ঈশোকে জিজ্ঞাসা করে তুমি এগুলো কিভাবে জানো, তখন বাধ্য হয়ে লজ্জায় ঈশো সবকিছু বলে দেয় আন্নাকে। এই নিউজটা শুনে আন্না অনেক হ্যাপি হয় আর ভাবে যে ওয়াও, শাশুড়ি মা বৌমা একসাথে প্রেগনেন্ট। তারপর আন্নার মাথায় একটা আইডিয়া আসে। সে ঈশোকে বলে, তোমার বাবা হয়তো তাদের এই প্রেগনেন্সি নিয়ে গিল্টি ফিল করছে, এটাই ভালো সময় তাদেরকেও আমার প্রেগনেন্সির ব্যাপারেও জানিয়ে দাও। ঈশো আন্নার কথায় রাজি হয়ে যায়। তারপর ঈশো চলে যায় জন আর আনাম্মাকে আন্নার প্রেগনেন্সির ব্যাপারে জানাতে। কিন্তু তখন জন উল্টো ঈশোকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে এই বুড়ো বয়সে বাচ্চা হওয়ার কথা তার মাকে জানাবে। এখানে বাপ বেটার অবস্থা একদম একরকম হয়ে যায়। ঈশো তার বাবাকে বলে, আমার কাছে তো কোনো আইডিয়া নেই, আপনি বেশি চিন্তা না করে আপনার মাকে জানিয়ে দিন। তারপর আমরা দেখি জন বাসায় একটি ছোট্ট একটা পার্টির আয়োজন করে, যেখানে জনের মা আর স্পেশাল কিছু গেস্ট আসে। এদিকে আনাম্মাকে আচার খেতে দেখে জনের মা কিছুটা ডাউট করে। সে জনকে নিজের রুমে ডেকে এনে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে প্রথমে আমতা করলেও পরে জন তার মাকে সব সত্য কথা বলে দেয়। এই নিউজটা শুনে জনের মা অনেক খুশি হয়। তারপর আমরা দেখি একটা বিজনেস ট্রিপের জন্য জনকে শহরের বাইরে যেতে হবে। ঈশো ড্রাইভ করে জনকে এয়ারপোর্ট পর্যন্ত আগিয়ে দিয়ে আসতে যায়। ওখানেও ঈশো অনেক চেষ্টা করে জনের সাথে কথা বলার, কিন্তু জন তাকে এবারও পাত্তা না দেওয়ায় ঈশো জনের সাথে চিল্লাচিল্লি করতে করতে সব সত্যি কথা বলে দেয়। ঈশোর কথা শুনে জন একদম শকড হয়ে যায়। জন বুঝেই উঠতে পারে না যে ওরা দুজন কবে কিভাবে রিলেশনে গেছে, কারণ ওরা একজন আরেকজনকে দেখতে পারতো না। এরপর ফ্লাইট ছেড়ে জন বাসায় চলে আসে। তাকে বাসায় দেখে আনাম্মা জিজ্ঞাসা করে, তুমি তো বিজনেস ট্রিপের জন্য শহরের বাইরে যাচ্ছিলে, আবার বাসায় চলে আসলে কেন? জন তখন আনাম্মাকে সব সত্যি কথা বলে দেয়। আনাম্মাও শকড হয়ে যায় এই ঘটনা শুনে। তারা বুঝে যায় যে ঈশো আর আন্না দুই পরিবারকে এতদিন ধোকার মধ্যে রেখেছে। তারপর জন আর ঈশো আন্নার সাথে দেখা করতে যায়। জনকে নিজের বাসায় দেখে আন্না নার্ভাস হয়ে যায়। জন আন্নাকে বলে, এই বিষয় নিয়ে সামনের পরিকল্পনা কি, তুমি বলো, কুরিয়ানকেও তো বিষয়টা জানাতে হবে। আন্না তখন বলে যে সামনে কি করব আমরা এখনো কিছু ডিসাইড করিনি। তখন জন আন্নাকে বলে যে আমি কুরিয়ানের কাছে যাব তোমার আর ঈশোর বিয়ের প্রস্তাব নিয়ে। যেহেতু সে আমার বন্ধু হয়, সে আমাকে না করবে না, তুমি আপাতত বাসায় যাও। আন্না তখন বলে যে আমি যা খাই তাই আমার বমি হয়ে যায়, এমন অবস্থায় আমি বাসায় কিভাবে যাব? জন তখন আন্নাকে আইডিয়া দেয় যে বাসায় বলবে ট্রেনে আসার সময় উল্টাপাল্টা কিছু খেয়েছো, সেজন্য তোমার পেট ব্যথা হয়েছে। তারপর যে যার বাসায় চলে যায়। বাসায় আসার পর প্ল্যান অনুযায়ী জন কুরিয়ানকে কল করে সন্ধ্যায় দেখা করতে বলে। কুরিয়ান সন্ধ্যার সময় দেখা করতে আসলে জন তাকে আন্না আর ঈশোর বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব শুনে কুরিয়ান বলে যে এই বিয়েতে আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু আন্না তো এখন আর বিয়ে করতে চায় না।
তখন জন বলে যে তুমি আন্নাকে আগে জিজ্ঞাসা করে দেখো, সে যদি রাজি না হয় আমরা এই কথা ভুলে যাব। তারপর বাড়িতে এসে কুরিয়ান আন্নাকে বিয়ের ব্যাপারে বললেই সে রাজি হয়ে যায়। কুরিয়ান আর এলসি বুঝে উঠতে পারে না যে এই মিরাক্কেল কিভাবে হলো। তারপর কুরিয়ান জনের সাথে দেখা করে তাকে বলে যে এই বিয়েতে আন্নার কোনো আপত্তি নেই। আপত্তি আসলে আমারই ছিল, কারণ আমি আমার বিজনেস অনেক দূর বাড়িয়েছি। চেয়েছিলাম আমার পরেও কেউ এই বিজনেস চালিয়ে যাবে, কিন্তু আন্না তো ইঞ্জিনিয়ারিংয়ে পড়ালেখা করে ভালো একটা জবে চলে গেছে। তাই আমি চেয়েছিলাম আমার মেয়ে জামাই আমার এই বিজনেসটা দেখবে, কিন্তু ঈশো তো আমার বিজনেসে একদম ইন্টারেস্টেড না। তখন জন বলে যে তুমি এই বিষয়ে একদম চিন্তা করো না, ঈশো অবশ্যই তোমার বিজনেসে জয়েন করবে, আমি তোমাকে কথা দিলাম। পরের দিন জন আনাম্মা আর ঈশোকে নিয়ে কুরিয়ানের বাড়িতে যায়। ওখানে সবাই মিলে বিয়ের ডেট ফিক্সড করে। কুরিয়ান বলে যে আমার কিছুটা সময় লাগবে, কারণ আমার একটাই মেয়ে আর আমি খুব ধুমধামের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। জন তখন বলে যে বেশি দেরি না করে আগামী সপ্তাহেই আমরা এদের বিয়ে দিয়ে দিতে পারি। জনের এই কথা শুনে কুরিয়ান আর এলসি চিন্তায় পড়ে যায়। এরই মধ্যে আন্নার বমি আসে আর সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। কুরিয়ান তখন জনকে বলে যে আন্না ট্রেনে উল্টাপাল্টা খাবার খেয়েছিল, তাই তার পেটে ব্যথা করছে। কিন্তু এলসি আন্নার উপরে ডাউট করে। তার একটু পরেই আনাম্মারও বমি আসে। কুরিয়ান বুঝে উঠতে পারে না যে কি হচ্ছে। শেষমেশ জন আর কুরিয়ান মিলে 2 মাস পর বিয়ের ডেট ফিক্সড করে। এবার সবার চলে যাওয়ার পর এলসি আন্নাকে প্রশ্ন করতে থাকে যে তুমি আসলে কোন ট্রেনে এসেছিলে আর কি খেয়েছিলে যে এত বমি হচ্ছে তোমার। আন্নার কাছে কোনো জবাব থাকে না, তাই বাধ্য হয়ে তাকে সত্যটাই বলে দিতে হয়। এই কথা শুনে এলসি বুঝে উঠতে পারে না যে সে কি করবে। কিছুই করার নেইও আসলে, তাই এলসি আন্নাকে সাপোর্ট করে। তারপর পরই জনের ফোনে কুরিয়ানের কল আসে। কুরিয়ান বলে যে এই বিয়েতে আমাদের দেরি করা উচিত না। আর এলসি যেহেতু বলছে আমরা আগামীকালই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির অফিসে গিয়ে কথা বলে আসি। তারপর দুই পরিবারেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। ঈশো আর আন্না দুজনে অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা কুরিয়ানকে অফিসে ডক্টরের মেয়ে জামাইয়ের সাথে দেখতে পাই। সে কুরিয়ানকে বলে যে এই প্রজেক্টটা নেওয়ার জন্য আপনাকে অনেক ভালো একটা প্রেজেন্টেশন সাবমিট করতে হবে, যেখানে আমাদের হসপিটালের ডিটেলস ভালোভাবে দেখানো হবে এবং বেশ ইন্টারেস্টিংভাবে দেখাতে হবে। তখন কুরিয়ান তাকে বলে যে আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না, কারণ এই প্রজেক্টটা আমার মেয়ের হবু বর ঈশো করবে। ঈশোর কথা শুনে সে অনেক খুশি হয়ে যায়, কারণ ঈশো অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ডে বেশ ফেমাস। এদিকে জন ঈশোকে কুরিয়ানের কোম্পানিতে জয়েন করতে বলে, কিন্তু ঈশো একদমই রাজি হয় না। সে বলে আমি এরকম ছোটখাটো কাজ করতে চাই না, বেঙ্গালুরুর একটা বড় কোম্পানিতে আমার রিপ্লেসমেন্ট হচ্ছে, তার সাথে আমি ভালো অ্যামাউন্টের স্যালারিও পাবো। জন তখন বলে যে আমি কুরিয়ানকে কথা দিয়েছি যে তুমি ওর কোম্পানিতে জয়েন করবে, আর শুধুমাত্র এই কারণেই ও এই বিয়েতে রাজি হয়েছে। ঈশো তখন বলে যে আপনি তো আগে এই বিষয়ে আমার সাথে তো কোনো কথাই বলেননি, কিভাবে বাপ ছেলের মাঝে অনেক বড় একটা ঝগড়া বেঁধে যায়। এরপর আমরা দেখতে পাই কুরিয়ানের ফোনে তারই একটা লোক কল দিয়ে বলে যে আন্নাকে যার সাথে বিয়ে দিতে যাচ্ছেন ঈশো সেখানে অন্য একটা মেয়ের সাথে বাসা নিয়ে থাকে, আর মেয়েটা প্রেগনেন্ট। এই লোকটা ঈশোর অফিসের পাশেই কাজ করে। আসলে লোকটা জানতো না যে ঈশো যে মেয়ের সাথে থাকে সেই আসলে আন্না। তো এই লোকের কথা শুনে কুরিয়ান অবাক হয়ে যায় আর অনেক রেগে যায়। আর মিসআন্ডারস্ট্যান্ডিং এর ফলে কুরিয়ান রাগের মাথায় জনকে কল করে, কিন্তু জন আনাম্মার চেকআপের জন্য হসপিটালে ছিল, তাই জন কল রিসিভ না করে কেটে দেয়। কুরিয়ান তখন আরও রেগে যায় আর জনের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এই অবস্থা দেখে আন্না আর এলসি কুরিয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কারো কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায়। যাওয়ার পথে কুরিয়ান জনের ড্রাইভারকে দেখতে পায় রাস্তায়। তার কাছে জানতে পারে যে জন হসপিটালে। জনের সাথে দেখা করার জন্য কুরিয়ান ডিরেক্ট হসপিটালে চলে আসে, কিন্তু ওখানে এসে কুরিয়ানের অনেক টয়লেট চাপলে সে সোজা ওয়াশরুমে চলে যায়। এই ওয়াশরুমে জন আর ডাক্তার আগে থেকে ছিল, কিন্তু তারা কুরিয়ানকে দেখেনি। জন ডাক্তারকে বলে যে আপনি এই প্রেগন্যান্সির ব্যাপারে কাউকে কিছু বলেন না, বিশেষ করে কুরিয়ানকে, কারণ ও এই ব্যাপারে জানে না এখনো। জন এখানে আসলে আনাম্মার কথা বলছিল, কিন্তু কুরিয়ান মনে করে যে জন নিজের ছেলের অকাশ লুকানোর চেষ্টা করছে। কুরিয়ান ওয়াশরুম থেকে বের হওয়ার আগেই জন ওখান থেকে চলে যায়। হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে বাসায় ফেরার পথেই জন সিট বেল্ট না লাগানোর কারণে পুলিশ তাদেরকে আটকেছে। জনের কাছে তখন ক্যাশ টাকা ছিল না। তখনই কুরিয়ান চলে আসে ওখানে। জন কুরিয়ানকে দেখে তার কাছ থেকে টাকা নিয়ে পুলিশকে দিয়ে দেয়।
তারপর কোরিয়ান জনকে বলে যে তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। জন বলে যে হ্যাঁ, বলে ফেলো। কোরিয়ান তখন ঈশোর ব্যাপারে জনকে প্রশ্ন করে আর বলে যে ঈশো একটা মেয়ের সাথে লিভ ইনে থাকে আর সেই মেয়ে প্রেগন্যান্ট। জন তখন কোরিয়ানকে আসল বিষয়টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোরিয়ান তার কোনো কথায় কান না দিয়ে সবার সামনে জনকে হেনস্থা করতে থাকে। কোরিয়ান জনের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখতে পাই আন্না ঈশোকে কল করে বলছে বাবা সবকিছু জেনে গেছে, এখন এসে তোমাকে খুঁজছে। তারপর আন্না ঈশোর কাছ থেকে অ্যাড্রেস নিয়ে সেখান থেকে দেখা করতে যায়। যাওয়ার পথে কোরিয়ান আন্নাকে কল করে ঈশোর অ্যাড্রেস নিয়ে সেও সেখানে চলে যায়। এদিকে জনও ঈশোর অ্যাড্রেস নিয়ে সেখানে চলে যায়। জন, আনাম্মা আর আন্না কোরিয়ানের আগেই সেখানে পৌঁছে যায়। ওরা যখন ঈশোকে ওখান থেকে নিয়ে যেতে যায় তখনই কোরিয়ান আর এলসি ওখানে চলে আসে। তারপর কোরিয়ান টান দিয়ে আন্নাকে নিজের দিকে নিয়ে বলে যে ঈশো তার পরিবার আমাদেরকে ধোঁকা দিচ্ছে, তোমার ওদের সাথে থাকার কোনো দরকার নেই। জন আবারও কোরিয়ানকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোরিয়ান প্রতিবারের মতোই তার কোনো কথা শুনতে চায় না। তারপর কোরিয়ান ঈশোকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো মেয়ের সাথে লিভ ইনে থাকো? ঈশো তখন জবাব দেয় যে হ্যাঁ, থাকি। কোরিয়ান আবারও প্রশ্ন করে যে সেই মেয়েটা কি প্রেগনেন্ট? ঈশো আবার উত্তর দেয় হ্যাঁ। কোরিয়ান তখন বলে যে দেখো, আর কোনো ক্লারিফিকেশনের দরকার নেই, যার দোষ সে নিজেই স্বীকার করেছে। এই কথা বলে কোরিয়ান যখন আন্নাকে ওখান থেকে নিয়ে যেতে চায় তখন ঈশো মাতাল অবস্থায় কোরিয়ানকে বলে যে আঙ্কেল, আপনি একটা ছোট্ট বিষয়কে এত বড় বানাচ্ছেন কেন? এই কথা শুনে তো কোরিয়ান ঈশোকে জোরে একটা থাপ্পড় বসায়। তখন আন্না আর চুপ থাকতে না পেরে তার বাবাকে বলে আপনি পুরো বিষয়টা না জেনে ঈশোকে এভাবে মারতে পারেন না। তারপর আন্না বলে যে ঈশোর সাথে যে মেয়েটা থাকে সেটা আমি 3 মাসের প্রেগনেন্ট। মেয়ের মুখে এই কথা শুনে কোরিয়ানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে কষ্ট পেয়ে বাসায় চলে যায়। সেদিন রাতের বেলা আন্না কোরিয়ানের কাছে আসলে সে আন্নাকে বলে তোমরা সবাই মিলে আমাকে ভালোই বোকা বানিয়েছ, তুমি এই কথাটা আমাকে আগে জানালেই পারতে। তুমি কি ভেবেছিলে আমি তোমার জন্য কোনো কমতি রাখবো? তোমরা সবাই অনেক ম্যাচিউর হয়ে গেছো, আমাকে তোমাদের আর দরকার নেই। এই কথা বলে কোরিয়ান ওখান থেকে উঠে যায়। তারপর আন্না ঈশোকে কল করে বলে আমার বাবা যদি এই বিয়েতে খুশি না থাকে তাহলে আমি এই বিয়ে করতে পারবো না। আন্নার কথা শুনে ঈশো মন খারাপ করে জনের কাছে আসে। জন তখন ঈশোকে বলে যে একটা বাবার কাছে তার মেয়ে যে কি সেটা তুমি বুঝবে না কখনোই। কোরিয়ান আন্নার বিয়ের জন্য কত স্বপ্নই না দেখেছিল, আমরা তার সব স্বপ্ন এক পলকে ভেঙে দিলাম। ঈশো তখন বলে সবকিছু ঠিক করার কোনো না কোনো উপায় তো আছে। জন তখন বলে উপায় তো আছে, আমি তোমাকে শুধু পথ দেখাতে পারবো, কিন্তু সেই পথে হাঁটবা নাকি হাঁটবা না সেটা তোমার ইচ্ছা। এর পরের সিনে আমরা কোরিয়ানকে তার অফিসে দেখতে পাই। সে তার ম্যানেজারকে বলছে যে ডাক্তারের জামাইকে কল করে বলে দেন আমরা তার প্রজেক্টটা কমপ্লিট করতে পারছি না। ম্যানেজার তখন বলে যে ঈশো স্যার তো অলরেডি ওইটা কমপ্লিট করে ফেলেছে। কোরিয়ান তখন তার ক্যাবিনে ঢুকে দেখে যে ঈশো ওখানে প্রজেক্ট নিয়ে বসে আছে। কোরিয়ান তখন ঈশোকে চলে যেতে বলে, কিন্তু ঈশো তখন কোরিয়ানকে প্রজেক্টটা দেখায় আর বলে অনেক স্টাডি থেকে পাওয়া গেছে একটা প্রেগনেন্ট মা যদি স্ট্রেসে থাকে তাহলে তার ইফেক্ট বাচ্চার উপরে পড়ে। বাচ্চার উপরে যাতে কোনো ইফেক্ট না পড়ে তাই বাচ্চার মায়ের ফ্যামিলির কন্ডিশন ভালো রাখতে হবে। একটা মায়ের সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ ভালো থাকতে হবে। ঈশ্বর এই কথাগুলো প্রজেক্ট রিলেটেড ছিল, কিন্তু কোরিয়ান রিয়েলাইজ করে সে আন্নার সাথে একটু বেশি রুড বিহেভ করেছে। কোরিয়ানও নিজের ভুল বুঝতে পারে। কোরিয়ান ঈশো আর আন্নাকে মাফ করে দেয়। এরপর ঈশো প্রজেক্টের প্রেজেন্টেশন SMT গ্রুপ অফ ম্যাটারনিটি হসপিটালের মেম্বারদেরকে দেখায়। তারপর কোরিয়ান এই কন্ট্যাক্ট পেয়ে যায় এবং অনেক খুশি হয়। তারপর কাহিনীর শেষে আমরা দেখতে পাই দুই পরিবার ধুমধাম করে ঈশো আর আন্নাকে বিয়ে দিচ্ছে। তখন কোরিয়ান আনন্দের সাথে আন্নার প্রেগন্যান্সি নিউজ সবাইকে জানায়। তারপর জনও আনাম্মার প্রেগন্যান্সি নিউজ অ্যানাউন্স করে। আনাম্মার প্রেগন্যান্সি নিউজটা সবার জন্য একটু আনইউজুয়ালি ছিল বলা যায়। তারপরও সবাই খুশি মনে নিউজটাকে অ্যাকসেপ্ট করে নেয়। আর এই চমৎকার এন্ডিংয়ের মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।